মাঠে ঠকছেন কৃষক আর বাজারে ভোক্তারা, তবে অধিক মুনাফা পাচ্ছে মধ্যস্বত্বভোগীরা। বাজারে ৬০ থেকে ৭০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। গত ২ মাস ধরে রাজধানীর বাজারে দামের এমন উত্তাপ। বাজার অর্থনীতিবিদরা বলছেন সিন্ডিকেটের হাতে ভোক্তা ও কৃষক দুই পক্ষই জিম্মি। নিয়ন্ত্রক সংস্থাগুলোর দাবি দাম অচিরেই ভোক্তার নাগালে আসবে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন মেহেদী হাসান সুমন। কৃষক, রোদ পোড়া বৃষ্টি ভেজা তামাটে শরীর, সন্তানের মতো যত্ন করে ফসল ফলান। প্রকৃতি সদয় হলে ফুল, ফসল, সবজিতে ভরে যায় মাঠ। নরসিংদীতে এবার সবজির ফলন ভালোই হয়েছে। মাচানের লাউগুলো দিন বদলের স্বপ্ন নিয়ে ঝুলে আছে। বেগুনের ফলনও বেশ ভালো, কিন্তু দাম কেমন পেয়েছেন তারা? আমরা তো সবজির দাম অনেক কম পাইতেছি। এটার কারণ হলো সবজি কয়েক বিঘি কিনে হয়, মানে উৎপন্ন করে ইয়ার ডাবল পাইকার লাভ। অদৃশ্য সিন্ডিকেটের প্রান্তিক পর্যায়ের সদস্যরা হলেন স্থানীয় পাইকার। এই বাজারেও তাদের উপস্থিতি আছে। নিজেদের উৎপাদিত সবজির এই স্থানীয় বাজারেও পাইকারদের কাছে ঠকছেন কৃষকরা। পর্যাপ্ত পরিমাণে মাল দেয়, তখন ব্যাপারে একটা সিন্ডিকেট করলে লাভ তো সিন্ডিকেটে লাভ তো আর কৃষকের পাইতো না। ৩-৪ রাত পরে তো আপনার বেচা কেনাটা হইতেছে। প্রকৃতভাবে লাভ হচ্ছে একমাত্র কাঁচামালের খুচরা দোকানদাররা, পাইকারি ব্যবসায়ী তো না। মাঠে ঠকছে কৃষক, বাজারে ভোক্তারা। যে কোনো ধরনের সবজি ঢাকার সঙ্গে এদের পার্থক্য প্রায় কেজিতে ৩০ থেকে ৪০ টাকা। এর কারণ তারা বলছেন মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং পরিবহনের ব্যয়। যশোর কিংবা পাবনার পাইকারি বাজারে যে শিমের দাম কেজিতে ৫০ টাকার মধ্যে, রাজধানীতে সেটাই ১২০ থেকে ১৪০ টাকা। একইভাবে ৪৫ থেকে ৬০ টাকার বেগুন বাজার ভেদে ৭০ থেকে ১১০ টাকা। পরিসংখ্যান বলছে প্রায় সব ধরনের সবজিতে ৩০ থেকে ৬০ টাকা পর্যন্ত দামের পার্থক্য তৈরি করছে মধ্যস্বত্বভোগীরা। সেই দামটা এমন পর্যায়ে ওখানে সিন্ডিকেট করে কমায় রাখা হয় যে কৃষকরা চাইলেও এর চেয়ে বেশি দামে বিক্রি করতে পারেন না। আমি বলবো যে স্ট্রাকচার্ড মার্কেট নাই, অনিয়ন্ত্রিত মূল্য বৃদ্ধি। সেই অনিয়ন্ত্রিত মূল্য বৃদ্ধির ফলাফল আসলে হলো যে ৩ গুণ বা ৪ গুণ দামে আপনার বিক্রি হয়। এটা মস্ত বড় সংকট। এই সংকটের উত্তরণ না হলে মানুষের মধ্যে হাহাকার বহুগুণ বাড়বে। কঠোর পদক্ষেপ নেওয়া যুক্তিসঙ্গত হবে। রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায় এলাকা ভেদে ঢাকার মধ্যে দামের বেশ ওঠানামা। কারওয়ান বাজারের সবজির সাথে হাতিরপুল, মিরপুর আর গুলশানের বাজারের দামের পার্থক্য কেজিতে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত। অর্থাৎ এখানেও অদৃশ্য সিন্ডিকেটের সদস্যরা সক্রিয় আর ভোক্তারা কোণঠাসা। সবজি সবগুলো ৭০-৮০ টাকার নিচে সবজি পাওয়া যায় না এখন। খুবই সমস্যা, খুব যে সমস্যার কথা বলে বোঝানো যাবে না। নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। এই বাস্তবতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, গুটিকতক অসাধু ব্যবসায়ী এই কৃত্রিম সংকটের কারণ। এই দেশের অধিকাংশ ব্যবসায়ী ভালো, গুটিকতক ব্যবসায়ী খারাপ। আমার কথা, এই গুটিকতক খারাপ লোকদের জন্য আমাদের কোনো অনুকম্পা কখনোই ছিল না, কখনোই থাকবে না, ভবিষ্যতেও থাকবে না। তবে সবকিছুর পরও ভোক্তারা মনে করছেন তাদের স্বার্থ সংরক্ষণে অদৃশ্য সিন্ডিকেটকে ভেঙে দিতে সরকারের আরও কঠোর হওয়া উচিত। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। অবসায়ন কিংবা বন্ধ করলে পিপলস লিজিং এর সমস্যার সমাধান হবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। এতে আমানতকারী, বিনিয়োগকারী সহ সব পক্ষই ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এজন্য যে কোনো মূল্যে প্রতিষ্ঠানটিকে পুনরায় চালুর কথা বলছেন তারা। আইনজীবীরা বলছেন বাংলাদেশ ব্যাংকের সদিচ্ছা থাকলেই চালু করা সম্ভব প্রতিষ্ঠানটি। তবে এখনই এ বিষয়ে মুখ খুলতে চায় না বাংলাদেশ ব্যাংক। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ১৯৯৭ সালে কার্যক্রম শুরু করে আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড ২০০৫ সালে দাপটের সাথে তালিকাভুক্ত হয় পুঁজিবাজারে। মোট ২৮ কোটি ৫৪ লাখ শেয়ার বিক্রি করে পুঁজিবাজার থেকে তুলে নেয় প্রায় ৩,০০০ কোটি টাকা। এর বাইরে আমানত হিসেবে নিয়েছে আরও প্রায় ২,০০০ কোটি টাকা। তবে ব্যাপক দুর্নীতি আর অনিয়মের অভিযোগে ২০১৪ সালে প্রতিষ্ঠানটিতে অবজারভার নিয়োগ করে কেন্দ্রীয় ব্যাংক। এরপরও নিয়মনীতির তোয়াক্কা করেননি প্রতিষ্ঠানটির কর্ণধাররা। সবশেষ ২০১৯ সালে হঠাৎ করেই অবসানের কথা জানিয়ে আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় ব্যাংক। সে সময় অবশ্য আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেয় কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা। তবে বছর পেরিয়ে গেলেও ৬,০০০ আমানতকারীর ৭০০ কোটি টাকার কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে গেল সোমবার আন্দোলনে নামেন বিনিয়োগকারীরা। প্রধানমন্ত্রীর কাছে দাবি করেন প্রতিষ্ঠানটি পুনরায় চালু করে পাওনা পরিশোধের। ২.৫ বছর যাবৎ আমরা
নিদারুণ অর্থ কষ্টে আছি। আমরা সাধারণ ডিপোজিটর, অসহায় ডিপোজিটর, আমাদের তো কোনো দোষ নেই, আমরা কেন এটার মধ্যে পিষে মারা যাব? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন যে পিপুল লিজিংকে বন্ধ না করে, অবসান না করে, এটাকে পুনর্গঠন করে এটা যারা আমানতকারী তাদের আমানতকে সুরক্ষা করা। একটা বন্ধ হলে বাকিগুলোও ধস নামবে। বিশেষজ্ঞরা বলছেন পাওনা পরিশোধের পাশাপাশি এই ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনার কথা। আজকে আমি পিপুলস লিজিংকে উদ্ধার করে ফেললাম বাংলাদেশ ব্যাংক সরকার থেকে টাকা দিয়ে। আমি কি সিগন্যাল দিলাম জনগণের কাছে? আমি কি সিগন্যাল দিলাম লুটেরাদের কাছে? লুটেরাদের কাছে আমি সিগন্যাল দিলাম যে তোমরা লুট করো, আমার কোনো অসুবিধা নেই, আমি তোমাকে ধরব না। কেন্দ্রীয় ব্যাংক চাইলে এই প্রতিষ্ঠানটি পুনরায় চালু সম্ভব বলে জানালেন এই আইনজীবী। ফাইন্যান্স মিনিস্ট্রির কোলাবোরেশনে বাংলাদেশ ব্যাংক যদি চায় এটাকে রিকনস্ট্রাক্ট করতে পারে, এট দি সেম টাইম এটাকে হয়তো বা ভালো কোনো এনবিএফ এর সাথে এটা মার্জারও করতে পারে। হাইকোর্টকে যদি তারা একটা অ্যাপ্লিকেশন দেয় যে উইথড্রল অ্যাপ্লিকেশন অফ দি কোম্পানি ম্যাটার, তাহলেই কিন্তু তারা এই কাজটা করতে পারে। কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র অবশ্য এ বিষয়ে এখনই মন্তব্য করতে রাজি হননি, তবে শীঘ্রই একটি ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই জানিয়েছেন বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে ফেরত নেওয়া হবে বলে সম্প্রতি মিয়ানমার আবারও চীনকে আশ্বস্ত করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনের বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিফোনে আলাপকালে এই কথা জানান। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারের সঙ্গে বিভিন্ন পর্যায়ে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলেছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে রোহিঙ্গাদের যাতে ফেরত নেওয়া যায় সে লক্ষ্যে মিয়ানমার কাজ করবে বলে চীনকে তারা জানিয়েছে। শারদীয় দুর্গোৎসবের আজ মহাষ্টমী পূজার সংবাদ সংগ্রহে এখন ঢাকেশ্বরী মন্দিরে আছেন আমাদের সহকর্মী রিশাদ হাসান, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রিশাদ, আপনি তো পূজা মণ্ডপে অবস্থান করছেন, উৎসবের আমেজ কিভাবে জমেছে এই করোনার ক্রান্তিকালীন সময়ে এবং সব মিলিয়ে সবশেষ পরিস্থিতি কি দেখছেন পূজা মণ্ডপ থেকে? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং একই সঙ্গে মহাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। আপনি জানেন যে আজ মহাষ্টমী এবং মহাষ্টমীর যে মূল যে পূজা যেটিকে বলা হয় কুমারী পূজা বা সন্ধি পূজা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু এবারে বাংলাদেশ সার্বজনীন পূজা উদযাপন কমিটি যারা আছে তারা এবছর উদযাপন করবার সিদ্ধান্ত নেয়নি এবং তারা বলছে যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোথাও এই কুমারী পূজা যেটি সেটি অনুষ্ঠিত হচ্ছে না, কারণ করোনাকালীন সময়ে তারা এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজে তারা বা জনসমাগমে তারা যেতে চাচ্ছেন না। প্রথম কথা যে আরেকটি বিষয় যেটি সেটা হচ্ছে অষ্টমীর যে মাহাত্ম্য, সে মাহাত্ম্য কিছুক্ষণ আগে এখানকার যে পুরোহিত উত্তম কুমার চক্রবর্তী তিনি বর্ণনা করেছেন এবং তিনি জানিয়েছেন যে অষ্টমীর মূল আনুষ্ঠানিকতার ভিতরে এবারে যেটি থাকছে যে সকালবেলায় শুরুতেই আমরা দেখতে পেয়েছি কল্পারম্ভ বা বিহিত পূজা যেটি এই মুহূর্তে চলমান রয়েছে, সেটি শেষ হওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 9:57 মধ্যে এবং পরবর্তীতে অঞ্জলি যেটিকে বলা হয়, যদিও পুজোর প্রতিটি দিনেই কিন্তু অঞ্জলি প্রদান করা হয়, কিন্তু তারপরেও অষ্টমীর অঞ্জলিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। অঞ্জলির যে মাহাত্ম্য সেখানে বলা হয় যে দুর্গার চরণে ফুল দিয়ে পূজা করবার যে প্রথা সেটিকে মূলত তারা পালন করে থাকেন এবং সেক্ষেত্রে অঞ্জলির যে পূজা সেটি অঞ্জলির দেওয়ার কথা বলা হয়েছে 12:15 থেকে 16-র ভিতরে এই অঞ্জলি পূজা যেটি রয়েছে সেটি শেষ করবার কথা বলা হয়েছে এবং আপনি জানেন যে এবারে সারা বাংলাদেশের প্রায় 30,213টি মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে
এবং ঢাকায় পূজা উদযাপিত হচ্ছে ঢাকা মহানগরীতে সর্বমোট 232টি মণ্ডপ রয়েছে, যা গেলবার ছিল 238টা, অর্থাৎ গেলবারের তুলনায় এবারে পূজা মণ্ডপের সংখ্যাও কিন্তু বেশ খানিকটা কমেছে। এবং সেক্ষেত্রে কিন্তু যারা সাধারণ ভক্ত বা দর্শনার্থী যারা রয়েছেন তাদের সংখ্যাও কিন্তু কম। যদিও পূজা মণ্ডপগুলোতে বিশেষ করে বাংলাদেশ সার্বজনীন পূজা কমিটি যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে এবারে তারা ভক্তদেরকে মণ্ডপে আসার জন্য নিরুৎসাহিত করছেন, এবং সেক্ষেত্রে তারা বলছেন যে একেবারে ফেসবুক লাইভ এবং গণমাধ্যমের দরুন যে আসলে এগুলো সরাসরি দেখবার যে ব্যবস্থা করা হয়েছে সেখানে তারা রিশাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী রিশাদ হাসান, জানাচ্ছিলেন আজকে মহাষ্টমীর কী আয়োজন চলছে সে বিষয়ে। এ বিষয়ে আমরা আরও তথ্য জানবো। আমরা এই মুহূর্তে সাভারে যুক্ত হব, সেখানে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সাভারের মহাষ্টমী উপলক্ষে কী কী আয়োজন চলছে আমাদের জানাবেন। ধন্যবাদ আফসার। এই মুহূর্তে রয়েছে আমি সাভারের বাজার রোডে। সেখানে কিন্তু আপনি জানেন যে আজকে কিন্তু সাভারের এই অঞ্চলে কিন্তু কোথাও কুমারী পূজা হচ্ছে না, অর্থাৎ শীতিত্ব পূজা যেটা হওয়ার কারণে এবং সেই কারণেই কিন্তু মূলত হচ্ছে না। এবং আমরা একটু দেখাতে চাই যে এখানে 8:45-এ কিন্তু পূজা শুরু হয়েছে এবং আজকে যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু আসলে মহা অষ্টমীর মধ্য দিয়ে কিন্তু পূজা শুরু হয়েছে। এখানে পূজা মণ্ডপগুলিতে রয়েছে যে তারা আসলে পূজার মধ্য দিয়ে যে কার্যক্রম সেগুলো আসলে করছে এবং এই সব যে পূজার যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু আসলে শুরু হয়েছে। আমরা একটু কথা বলতে চাই যে এখানে যারা আজকে করোনার মধ্যে যারা পূজারী যারা ভক্তবৃন্দ তারা কিন্তু সেখানে তাদেরকে আসতে দেখা যাচ্ছে না এবং অনেক ক্ষেত্রে কম। আমি একটু আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনারা এখানে এসেছেন কি করছেন? শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আর আমরা সবাই দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করছি, এইভাবে আমাদের দুর্গাপূজার অনুষ্ঠান যাপন করছি। যেমনটা আসলে বলছিলেন যে যারা ভক্তবৃন্দ, আমরা একটু পুরোহিতের সঙ্গে একটু কথা বলতে চাই, তিনি এখানে রয়েছেন, আপনার সাথে একটু কথা বলবো যে আজকে তো মহা অষ্টমী, মধ্য দিয়ে যে কুমারী পূজা হতো, কি কারণে হচ্ছে না এবং আর আনুষ্ঠানিকতা কি রেখেছেন? আনুষ্ঠানিকতা একেবারেই অনাড়ম্বরের মধ্যে দিয়ে যা কিছু হচ্ছে সংক্ষিপ্ত আকারে, এবং কি করোনা ভাইরাসের জন্য বিশ্বব্যাপী যে একটা অবস্থা চলছে তার থেকে যেন আমরা বিশ্ববাসী যেন পরিত্রাণ পাই, সেই জন্য বিশেষ প্রার্থনা এবং বিশেষ মার এখানে পূজা করে আমরা সবাই পুণ্যার্থীরা সহ পুরোহিত সহ আমরা দেশবাসী বিশ্ববাসী সবার জন্য মঙ্গল কামনা করি। ধন্যবাদ আপনাকে। যেমন আসলে পুরোহিত বলছিলেন এবং তারা কিন্তু আসলে বলছে যে তারা ভক্তবিন্দু এছাড়াও কিন্তু যারা বিশেষ করে এবার তাদের একটি প্রার্থনা রয়েছে, যে প্রার্থনার মধ্য দিয়ে আসলে সেখানে তারা করোনা এবার মুক্তি চায়। আপনারা দেখছেন যে তারা আসলে মূলত যেসব কুমারী পূজা যা আনুষ্ঠানিকতা সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই আপনারা হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু তারা নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমি তো আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি তো সাভার উপজেলা পূজা কমিটির সহসভাপতি। 178টি পূজা মণ্ডপে পূজা হচ্ছে এবং আসলে সব জায়গায় কি একই রকম কায়দায় হচ্ছে কিনা? আপনাকে ধন্যবাদ। সাভার উপজেলায় 178টি পূজা মণ্ডপ হচ্ছে, পৌরসভায় 37টি। আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে মায়ের পূজা শুরু করছি। আমরা সবসময় মায়ের পূজা খুব আনন্দ মুহূর্তে কাজ করে থাকি, কিন্তু এই মুহূর্তে যেহেতু বিশ্বব্যাপী করোনা ভাইরাস আক্রান্ত মানুষ সবাই, এই জন্য আমরা সামাজিকতা দূরত্ব বজায় রেখে মায়ের পূজা অর্চনা করছি। এছাড়া আমরা সাভারে যারা আছি তারা যে কুমারী পূজা হতো, আমরা অনেক জনসম্মুখে কুমারী পূজাটা আপাতত বন্ধ রেখেছি। ধন্যবাদ। যেমনটা আসলে বলছিলেন যে আমি একটু আপনারা দেখছেন যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু মূলত চলছে, যার ফলে আসলে মূলত এখানে যে সব পূজা মণ্ডপগুলিতে যেভাবে আসলে ভক্তবিন্দু
থাকার কথা সেগুলো কিন্তু আসলে সেই অর্থে আসলে তাদেরকে দেখা যাচ্ছে খুব কম, এবং ভক্তবিন্দু মূলত আসলে তারা যেহেতু করোনার মধ্যে সামাজিক দূরত্ব মেনে আসলে তারা চলছে, এবং একটু একটু করে কিন্তু আসলে সেই অর্থে আসলে তারা পূজাটা করছে, এবং যার ফলে মানুষ কিন্তু যে ভক্তবিন্দু সেখানে আসার কথা সেটা আসতে দেখা যাচ্ছে না। আমি আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে তারা এসেছে এবং যে ভক্তবিন্দুরা কিন্তু আসলে দেখছেন যে তারা পূজা করছে এবং উলুধ্বনির মধ্য দিয়ে কিন্তু মূলত যে আয়োজন কিন্তু তারা করছে, এবং সেই আয়োজনের মধ্য দিয়ে কিন্তু আসলে মূলত আপনি দেখছেন যে তারা এখানে পূজাগুলি আনুষ্ঠানিকতা কিন্তু কার্যক্রম চলছে, এবং যেই কার্যক্রমের মধ্যে আসলে যে আজকে মহা অষ্টমীর যে পূজা সেটা কিন্তু মূলত চলছে, এবং তারা যে এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সর্বক্ষণিক মনিটরিং করছে, এবং সিসি ক্যামেরার মধ্যে দিয়ে কিন্তু সেগুলো আপনার মনিটরিং চলছে। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আপনি দেখছেন যে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি ধামরাইতে কিন্তু এবার 129টি পূজা মণ্ডপে পূজা হচ্ছে, এবং এই নিয়ে কিন্তু আসলে পূজা মণ্ডপ যেগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে সেগুলো কিন্তু মূলত আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে আপনাদের কাছে আফসার। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী নাজমুল সাভার থেকে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানকার মণ্ডপে কি কি আনুষ্ঠানিকতা চলছে মহাষ্টমী উপলক্ষে। আমরা আরেকবার ঢাকেশ্বরী মন্দিরে সংযুক্ত হব, সেখানে আমাদের সহকর্মী রিশাদ হাসান আছেন এখনো। রিশাদ, আপনার কাছে আর কি কি তথ্য আছে ঢাকেশ্বরী মন্দিরের আয়োজন সম্পর্কে? আরও কিছু বিষয় জানতে চাই আপনার কাছে রিশাদ। আফসার, আপনাকে যেমনটা আগেই বলেছিলাম যে আসলে বিহিত পুজোর মধ্য দিয়ে, কল্পারম্ভ বা বিহিত পূজার মধ্য দিয়ে কিন্তু এই অষ্টমীর যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হচ্ছে, এবং আমরা এখানে যারা সাধারণ ভক্ত দর্শনার্থী আছেন তাদের সঙ্গে কথা বলবো। দিদি, আপনার সাথে একটু কথা বলি। আমাদেরকে একটু জানাবেন যে আসলে এবারের পুজোর আনুষ্ঠানিকতা কেমন দেখতে পাচ্ছেন? আনুষ্ঠানিকতা আমাদের হিন্দু রীতিনীতি ঠিকই হচ্ছে। আমাদের মনে অনেক কষ্ট হচ্ছে, মা আমাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, পৃথিবীকে সুস্থ রাখে, ভালো রাখে, সবাইকে ভালো রাখো। তারপর আমরা মন্দিরে এসেছি মায়ের উপর নির্ভর করে, মা আমাদেরকে সুস্থ রাখবে, আপনাদেরকে সহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখবে। থ্যাংকস, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার ভক্ত দর্শনার্থীদের সঙ্গে, আমরা কথা বলছিলাম। আমরা আরও দু একজনের সঙ্গে কথা বলবো যারা এখানে এসেছেন। একটু আপনার সঙ্গে কথা বলি। আমাদের একটু জানাবেন যে আসলে যে করোনা ভাইরাসের যে সময়, সেই সময়টায় যে পুজো অনুষ্ঠিত হচ্ছে, আসলে দেবীর কাছে কি প্রার্থনা থাকছে? মায়ের কাছে আমাদের এই প্রার্থনা, মা যেহেতু দুর্গতি নাশিনী, আমরা মার কাছে এই প্রার্থনা করি পৃথিবী থেকে যেন মা করোনা মুক্ত করে দেয়, তার সন্তানদেরকে যেন সে মুক্তি রাখে, এটাই প্রার্থনা। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে যারা ভক্ত দর্শনার্থী যারা আছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, এবং তারা কিন্তু বলছিলেন যে আসলে দেবীর কাছে যে প্রার্থনা থাকবে সেটি হলো আসলে সুস্থতা, করোনা থেকে মুক্তি, দুর্যোগ থেকে মুক্তি। এবং সেই সাথে আরেকটি বিষয়, এবারে কিন্তু দেবী এসেছেন দোলাই চড়ে এবং যাবেন গজে চড়ে, অর্থাৎ হাতিতে চড়ে, অর্থাৎ সেই হিসেবে কিন্তু এই বছরটা বা সামনের বছরটা আসলে ভক্তদের জন্য বা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য আসলে ভালো কাটবে বা বিশ্ববাসীর জন্য ভালো কাটবে, এমনটি প্রত্যাশা করছেন এখানকার যারা রয়েছেন। এবং আপনাকে যদি আমরা একটু দেখাই যে আসলে বিহিত পুজোর যে আনুষ্ঠানিকতা সেটি চলছে, এটি 9:57 শেষ হবে এবং এটি চলবে, সকাল থেকে শুরু হয়েছে, সকাল থেকে শুরু হবার পর এটি চলমান রয়েছে। এরপরের যে আনুষ্ঠানিকতা সেটি এই অষ্টমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা, সেটি হলো অঞ্জলির যে আনুষ্ঠানিকতা, সেটি 11টার কিছু পর থেকে শুরু হয়ে এটি চলবে 12:15 পর্যন্ত, এবং এই জিনিসগুলো কিন্তু সব পূর্ব নির্ধারিত এবং এগুলো কিন্তু চলমান রয়েছে। এবং এক্ষেত্রে অঞ্জলি দানের ক্ষেত্রে বা যে কোনো পুজোর ক্ষেত্রে কিন্তু বিশেষ করে যেই জায়গাটিকে গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হলো যে যারা ভক্ত দর্শনার্থী রয়েছেন তাদেরকে মন্দিরে বা মণ্ডপে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে ঢাকেশ্বরী যে মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, তাদের যে যৌথ যে ফেসবুক পেজ আছে সেসব জায়গায় তারা লাইভ করছেন এবং ভক্তদেরকে সেখানেই অঞ্জলি দানের জন্য তারা অনুরোধ জানিয়েছে। এবং সেক্ষেত্রে বলছেন তারপরেও যারা আসছেন তাদেরকে সন্ধ্যা আরতির পর কিন্তু আসলে প্রবেশের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে। তবে সেক্ষেত্রে ধর্মীয় যে বিধিবিধান রয়েছে বা সংস্কৃতির রীতিনীতি প্রথা রয়েছে সেগুলোতে কোনো ধরনের বিধিনিষেধ বা কোনো ধরনের ব্যতিক্রম বা ব্যত্যয় হচ্ছে না। সেক্ষেত্রে তারা বলছেন যে আসলে বেশ খানিকটা
রিশাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী রিশাদ হাসান এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন। ঢাকেশ্বরী মন্দির থেকে জানাচ্ছিলেন মহা অষ্টমী উপলক্ষে কি কি আনুষ্ঠানিকতা সেখানে চলছে, করোনাকে মাথায় রেখে সেখানে স্বাস্থ্যবিধি মেনে পূজা অর্চনা চলছে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিশাদ। বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে, এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মুমু এবং ফরিদপুর থেকে যুক্ত হবেন খায়রুজ্জামান সোহাগ। আমরা শুরুতে চট্টগ্রামে যুক্ত হব। ফাতেমা জান্নাত মুমু আমাদের সাথে আছেন। মুমু, চট্টগ্রামের আবহাওয়ার পরিস্থিতি কি দেখছেন এবং জলাবদ্ধতার কোনো খোঁজখবর আছে কিনা সে বিষয়ে আমাদের জানাবেন মুমু। ধন্যবাদ আফসার। আমি আছি চট্টগ্রাম বারুইপাড়া এলাকা। যেহেতু গত 2 দিন থেকে টানা বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে এখানে কিন্তু জলবদ্ধতা পড়ে। এখানকার স্থানীয়রা বিভিন্ন জায়গায় কিন্তু পানি জমে গেছে, এবং যে খালটি আপনি দেখতে পাচ্ছেন মূলত এই খাল থেকে আসলে পানিগুলো সবখানে চলে যায় এবং এখানকার মানুষের দুর্ভোগ পড়ে। তাদের অভিযোগ হচ্ছে দীর্ঘ বছর ধরে আসলে এইসব খাল খনন করা হয়নি দেখে আসলে মানুষ সমস্যায় তাদের বারবার পড়তে হয়। যেহেতু সমুদ্রের নিম্নচাপ আছে এখনও, যার প্রভাবে এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে বিভিন্নখানে পানি কিন্তু জমে গেছে। শুধুমাত্র বারুইপাড়া এলাকা নয়, চকবাজার, কাতালগঞ্জ, বহদ্দারহাট বিভিন্ন এলাকায় কিন্তু পানি জমে গেছে। এখনও পর্যন্ত কোনো কোনো জায়গায় কিন্তু পানি রয়ে গেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এইভাবে পানির মধ্যে মানুষ বসবাস করছে। অনেকের বাড়িঘরে পানি ঢুকে গেছে, মসজিদও পর্যন্ত পানি ঢুকে গেছে। স্থানীয়রা চরম দুর্ভোগে রয়েছেন। সিরিয়া যে জলবদ্ধতা প্রকল্প ছিল, সে জলবদ্ধতার দীর্ঘদিন ধরে এই প্রকল্পের কাজ চললো, মাত্র কাজ শেষ হয়েছে 50%। আর এই জলবদ্ধতা মানুষের এখনও পর্যন্ত মানুষকে ভুগতে হচ্ছে। সাধারণ মানুষ এখন অনেকটা ক্ষিপ্ত অবস্থায় রয়েছে, কারণ তারা এভাবে আর থাকতে চায় না। যে স্থানীয় আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। কত দিন ধরে এরকম অবস্থা? এটা পুরো 1 বছর। এই বছরই অবস্থা। এখানে বৃষ্টি হওয়ার সাথে সাথে মানে এখানে চলে আসে। আমরা নিজে দেখতেছেন কি দুর্ভোগ, হাঁটা চলা। কালকে তো অনেকজন এখানে পড়ে গেছে, চারিদিকে ভাঙা। এরা কাজ করতেছে খুব ধীরে একটু। এটাই তো মেইন রুট আমাদের জন্য। এখানে লোকজন আসা যাওয়া বেশি, এখানে ভাঙাতে এই জন্য আপনারা দেখতেছেন না, নাহলে দেখতেন মানুষ এখানে জনস্রোত থাকে, এত মানুষ চাপে এটা কিন্তু। আর আমরা এতে এই এলাকায় এগুলোর যারা আমরা এলাকা বেশি আছি, এখানেতে হাঁটা চলা খুব কষ্ট। এই 2 দিন যে আমাদের জন্য একটা কেয়ামত যাইতেছে। আর আপনার এই জোয়ার হলে জোয়ার পানিতে চলে আসে এখানে। আর তো বৃষ্টি হওয়ার সাথে সাথে পানি কোথায় আসে না আসে আমাদের এখানে। ধন্যবাদ আপনাকে। আরও কিছু মানুষের সাথে কথা বলতে চাই। বৃষ্টি হলে কেমন পানি জমে? বৃষ্টি হলে এখানে প্রচুর পানি হয়। তাছাড়া এখানে এই রাস্তাতে যারা যাতায়াত করে ওরা অনেক কষ্ট পায়। প্রায় আজকে অনেক বছর এটা পড়ে আছে, এটা অনেক বছর। কিন্তু সরকারে কিন্তু ভালোভাবে, সরকার চাইলে লাইতে দিনে সব কিছু করতে পারে, কিন্তু সেটা কিন্তু করতেছে না। এটা ধন্যবাদ আপনাকে। একজন স্থানীয় আছে, তার সাথে কথা বলতে চাই। পানিতে কেমন দুর্ভোগ? হ্যাঁ, এখানে তো পানি অনেক কষ্ট। এটা মোটামুটি 1 বছর ধরে এখানে বৃষ্টি হওয়ার সাথে সাথে এমন দুর্ভোগ হওয়া যায় যা বাসা বোঝানোর মতো নয়। সবচেয়ে বড় কারণটা হলো খালটা এখনও পরিষ্কার করার একেবারে পরিষ্কার নেই, যাতে বৃষ্টি পড়ার সাথে সাথে পানিটা উপরে উঠে যায়, এই আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। শুনছিলেন তাদের অনেক ক্ষোভ জমে আছে মনের মধ্যে। সামান্য বৃষ্টি হলে আসলে এখানে পানি জমে যায়। চট্টগ্রামে 36টি খাল রয়েছে, সে খালগুলো এখন অস্তিত্বহীন, কারণ দীর্ঘ বছর ধরে সংস্কার করা হয়নি। এবং এই খালগুলো যদি খনন করা হয়, পুনরুদ্ধার করা হয়, হয়তো চট্টগ্রামবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে, এমনটা জানাচ্ছিলেন তারা। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আফসার মুমু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার আমরা চলে যাব ফরিদপুরে। ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, ফরিদপুরের কি অবস্থা আমাদের জানাবেন? অতিবৃষ্টি হচ্ছে এবং সব সার্বিক পরিস্থিতি কি দেখছেন?
ধন্যবাদ আফসার। আপনি জানেন যে গত দুদিন ধরে কিন্তু সৃষ্ট নিম্নচাপের কারণে কিন্তু সারা দেশে ভারী বর্ষণ এবং বৃষ্টি হয়ে চলছে। ঠিক তেমনটি কিন্তু ফরিদপুরে দেখা যাচ্ছে যে গত দুদিন ধরে কিন্তু ফরিদপুরে বৃষ্টি হয়ে চলেছে। তো এই ফলে কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাছাড়া আরেকটা কথা যদি বলি যে ফরিদপুরের যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থা কিন্তু খুবই খারাপ অবস্থা রয়েছে, যার ফলে এই বৃষ্টির হওয়াতে অল্প বৃষ্টিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকার যে নিম্ন এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পড়ে রয়েছে, যার ফলে সাধারণ জনগণ যারা রয়েছে তারা কিন্তু অনেকটাই ক্ষুব্ধ হয়ে রয়েছে। তার পাশাপাশি যদি আরেকটা কথা যদি বলে রাখি যে ফরিদপুরে আজকে একটা প্রীতি ম্যাচ খেলার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 1971 সালের যারা মুক্তিযোদ্ধা রয়েছে তারা কিন্তু যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে কিন্তু এই প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে। সেখানে কিন্তু এখানে এই প্রীতি ম্যাচে ফরিদপুরে জাতীয় ক্রিকেট দলের অনেক ক্রিকেটার কিন্তু উপস্থিত হয়েছেন। তা আমরা যেটা জানতে পেরেছি যে সোহরাওয়ার্দী শুভ, ইলিয়াস সানি এবং নাইম ইসলাম সহ বেশ ক্রিকেটার কিন্তু ফরিদপুরে বর্তমানে অবস্থান করছেন, দুটি প্রীতি ম্যাচ খেলবেন। তো বৈরী আবহাওয়ার কারণে কিন্তু এখনো খেলা অনুষ্ঠিত হবে কিনা সেই বিষয়ে কিন্তু সংশ্লিষ্টরা এখনো কিছু বলতে পারছেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সংশ্লিষ্টরা এখনো মাঠে কিন্তু তারা গিয়েছেন, তারা পর্যবেক্ষণ করছেন যে আসলে খেলা সম্ভব হবে কিনা সেই বিষয়টা কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন। তো যদি খেলা সম্ভব হয়, আবহাওয়া অনুকূলে থাকে, সেই ক্ষেত্রে জাতীয় দলের যারা ক্রিকেটার এসেছেন প্রীতি ম্যাচ খেলবেন, তারা দুটি খেলা খেলবেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে যেহেতু তারা খেলার জন্য এসেছেন সেই ক্ষেত্রে কিন্তু তারা সারাদিনই দেখবেন যে যদি খেলা সম্ভব হয় সেই ক্ষেত্রে দুটি ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। চলে যাবো স্টুডিওতে আপনার কাছে। আফসার। সোহাগ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী সোহাগ যুক্ত হয়েছিলেন ফরিদপুর থেকে এবং জানাচ্ছিলেন বৃষ্টির কারণে এবং বৈরী আবহাওয়ার কারণে আসলে সেখানকার পরিস্থিতি কিভাবে যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত। বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও জনপ্রিয় কলামিস্ট পীর হাবিবুর রহমানের উত্তরা অ্যাপার্টমেন্টে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের পক্ষে এই প্রতিবাদ জানান। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার থেকে সাংবাদিকরাও রেহাই পাচ্ছেন না। মিথ্যা গুজব ছড়িয়ে সাংবাদিক পীর হাবিবুর রহমানের বাসায় বর্বরোচিত হামলা করা হয়েছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। তদন্ত সাপেক্ষে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পীর হাবিবের বাসা যে হামলা হয়েছে, সন্ত্রাসী হামলা, এ ব্যাপারে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গতকালও কথা বলেছি। তিনি আমাকে বলছেন যে বিষয়টি আমাদের নলেজে আছে এবং আমরা আমাদের সংশ্লিষ্ট তদন্ত দল এখানে সঠিক তদন্ত করে তদন্তে যা আসবে সেই হিসাবে আমরা ব্যবস্থা নেব। 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 14 জন মারা গেছেন। নতুন করে 1886 জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে মোট 5761 জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,96,413 জন। 24 ঘন্টায় করোনায় সংক্রমিত হয়ে আরও 1533 জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা 3,12,065 জনে দাঁড়িয়েছে। সারা বিশ্বে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ইউরোপ সহ অনেকগুলো দেশই নতুন করে লকডাউনে যেতে বাধ্য হচ্ছে। গেল 24 ঘন্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছে 42,000 মানুষ। এছাড়াও হটস্পট হিসেবে যুক্তরাজ্যে 20,000, স্পেনে 19,900, ইতালিতে 19,000 এবং জার্মানিতে 13,000-এর বেশি মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে। এই অবস্থায় ফ্রান্সের বিভিন্ন স্থানে রাত্রিকালীন কারফিউ আরও বর্ধিত করার পাশাপাশি দিনেও সামাজিক দূরত্বে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আগামী বছরের গ্রীষ্ম পর্যন্ত
করোনা ভাইরাস থাকবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এছাড়া যুক্তরাষ্ট্রে কোভিড-19 একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ৭৯,০০০ মানুষ এবং প্রাণহানি হয়েছে ৮৯৪ জনের। এদিকে ভারতে ক্রমবর্ধমান সংক্রমণের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসবে জমায়েত হতে নিষেধ করলেও শুক্রবার বিহারে আয়োজিত রাজ্য নির্বাচনী প্রচারণায় নিজেও অংশ নেন। রাহুল গান্ধীও আয়োজন করেন বিশাল জনসভার। এর ফলে করোনার আরও দ্রুত সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে বিশ্বজুড়ে একদিনে আক্রান্ত হয়েছে 4,87,000, যাতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 4,26,00,000 এবং মোট মৃত্যু হার দাঁড়িয়েছে 11,48,000-এ। করোনার দ্বিতীয় ঢেউ থেকে রক্ষা পেতে হলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা এবং জেলা হাসপাতালগুলোতে আইসিইউ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার পূর্ণ বাস্তবায়ন চান চিকিৎসা বিশেষজ্ঞরা। পাশাপাশি আইসিইউগুলো পরিচালনার জন্য দ্রুততার সঙ্গে জনবল তৈরির দিকেও সরকারের মনোযোগী হওয়া উচিত বলে অভিমত তাদের। তারা বলছেন, সংক্রমণ ঠেকাতে আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করতে হবে শতভাগ। আরও জানাচ্ছেন তানজির মেহেদি। প্রকৃতির হিসেব বলছে শীত আসি করছে। শীত প্রধান দেশগুলোর অভিজ্ঞতা থেকে দেখা যায় ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আঘাত হানার শঙ্কাও বাড়ছে। মাস্ক পরা বাধ্যতামূলক করা ছাড়াও বেশ কিছু পদক্ষেপ গ্রহণে এরই মধ্যে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষজ্ঞরাও বলছেন, শীতের সময় নানা উৎসব আয়োজনের কারণে জনসমাগম বেড়ে যায়। সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। মাস্ক পরা, ডিস্টেন্স মেনটেন করা যেখানে খুব বেশি সম্ভব হচ্ছে না, রাস্তাঘাটে সম্ভব, কিন্তু বাজারে খুব অসুবিধা হচ্ছে। কিন্তু হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে। আরেকটা হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে বাসের যে স্ট্যান্ডগুলো আছে, যারা লক্ষণযুক্ত তাদেরকে পরীক্ষা করে আইসোলেশন করা এবং তাদের বন্ধুদের এবং স্বজনদেরকে কোয়ারেন্টাইন করা, এই কাজটি সবচেয়ে বেশি জরুরি। সরকার যদি সহায়তা না করে, স্বাস্থ্য বিভাগ যদি সহায়তা না করে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে রোগী খুঁজে তাকে যদি আমরা আইসোলেশন না করি, তাহলে কিন্তু সংক্রমণটা বাড়তেই থাকবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসা ক্ষেত্রে অনেক দুর্বলতা কাটিয়ে উঠেছে দেশ। তবে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা বাড়াতে পারলে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা অনেকটা সহজ হয়ে উঠতে পারে। জেলা লেভেলে একটা করে আইসিইউ থাকতে হবে। এখন এই নির্দেশনা কতটুকু প্রতিপালিত হয়েছে সেটা দেখতে হবে। উপজেলা লেভেল পর্যন্ত প্রত্যেকটা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই থাকতে হবে। চিকিৎসক ও নার্সদেরকে খুব দ্রুত আইসিইউ চালাবার জন্য দ্রুত প্রশিক্ষণ নিয়ে ফেলতে হবে। 1 মাসের প্রশিক্ষণ হোক বা 2 মাসের প্রশিক্ষণ হোক এই সময়টাতে, কারণ আইসিইউ যত আছে তত প্রশিক্ষিত জনবল কিন্তু নেই। করোনা টেস্টের পরিধি বাড়াতে হবে। তৃণমূল পর্যায়ে অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করতে হবে। সারা দেশে একটি করোনা জরিপ করে দেশে করোনার সত্যিকারের চিত্রটি তুলে ধরতে হবে। গত কিছুদিনে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গত 8 মাসে আক্রান্তের সংখ্যা প্রায় 4 লাখ, আর মারা গেছে 5,500-এরও বেশি মানুষ। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। 7 মাসের বিরতি ভেঙে খুলল সংস্কৃতি চর্চার সূতিকাগার বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 3 নাটক আর শরৎ উৎসবে প্রথম দিনে মুখর ছিল এই আঙ্গিনা। সেই সাথে 23 অক্টোবর থেকে খুলেছে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা। প্রথম দিনে সেখানে সিনেমা প্রেমীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ফাতেমা কাউসার জানাচ্ছেন আরও কিছু তথ্য। হেমন্তে এসেও শরতের বৃষ্টি মঞ্চে নাটক দেখা ও অনুষ্ঠান উপভোগের ক্ষেত্রে একটিও বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ছুটির দিনে তাই এই অঙ্গনে নেমে আসে আনন্দধারা। শিল্পী ও দর্শকদের কোলাহলে মুখর হয়ে ওঠে শুক্রবার সন্ধ্যা। এদিন জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় পালাকারের নাটক উজানের মৃত্যু। পরীক্ষণ থিয়েটার হলে জাগরণী থিয়েটার প্রযোজিত নাটক রাজার চিঠি এবং স্টুডিও থিয়েটার হলে চলে খেয়ালি নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা একে কবিরের স্মরণে 2 দিনব্যাপী স্মরণ অনুষ্ঠান। 7 মাস 5 দিন পর নাট্যকর্মীদের দীর্ঘদিনের দাবির মুখে খুলে দেওয়া হয় একাডেমির এসব মিলনায়তন। তার সঙ্গে আনন্দের খবর, এসব মিলনায়তন বিনা ভাড়ায় পান সংশ্লিষ্টরা। স্বাস্থ্যবিধি মেনে সংস্কার শুরু করার জন্য সেখানে হল ভাড়াতে ভর্তুকি দিতে হয়।
ভর্তুকি দেব। খুব ভালো লাগছে যে ইনশাল্লাহ সব দরজায় খুলে যাবে। শিল্পকলাটা খুলে দেওয়াতে হচ্ছে আমাদের থিয়েটার কর্মীদের জন্য একটা ঈদের মতো। অনেক দিন ধরে বাসায় ছিলাম, তো আজকে ফার্স্ট টাইম থিয়েটারে দেখতে আসলাম। বিকেলে নাচ, গান, আবৃত্তি সহ নানা আয়োজনে একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে শরৎ উৎসবের আয়োজন করে সত্যেন সেন শিল্পী গোষ্ঠী। 7 মাস পর 49 বাতাস সিনেমা দিয়ে খোলে বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স। প্রথম দিনেই সেখানে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পর এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে সুদান। শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য জানান। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সুদানের এক যৌথ বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন অন্তত আরও 5টি আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী। সৌদি আরবও ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সুদানের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সুদান ও ইসরায়েলের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব মিটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের বিষয়ে উভয় দেশের নেতারা একমত হয়েছেন। আমিরাত ও বাহরাইনের পর আরবের তৃতীয় দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সুদানের সম্পর্ক স্থাপনেও মধ্যস্থতা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল ও সুদানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বিষয়টি পোক্ত করেন ট্রাম্প। কথা বলেন সুদানের অন্তর্বর্তীকালীন কাউন্সিলের প্রধানের সঙ্গে। এই ঘটনাকে ফিলিস্তিনিদের পিঠে নতুন আরেকটি ছুরি হিসেবে আখ্যায়িত করেছে ফিলিস্তিনিরা। চীন থেকে উড়ে আসা হলুদ ধুলো থেকে ছড়াতে পারে করোনা, এমন আশঙ্কায় নিজ দেশের জনগণকে সতর্ক করে দিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া সরকার চীনের হলুদ ধুলো নিয়ে সতর্কবার্তা দেওয়ার পর রাজধানী পিয়ংইয়ংয়ের রাস্তাগুলো বৃহস্পতিবার মূলত জনশূন্য ছিল। করোনা ঠেকাতে গত জানুয়ারি থেকে সীমান্ত বন্ধ করে দেয়া সহ কড়া সতর্কতা অবলম্বন করেছে উত্তর কোরিয়া। এবার খেলার খবর। করোনা বাস্তবতায় বন্ধ থাকা বাফুফে ফুটবল একাডেমির কার্যক্রম আবারও শুরু করতে যাচ্ছে বাফুফে। ফেডারেশন কর্তাদের নিয়ে 40 স্পোর্টস গ্রাউন্ড পরিদর্শন করেছেন কাজী সালাউদ্দিন। 3টি বয়সভিত্তিক দল নিয়ে কাজ শুরুর পরিকল্পনা বাফুফে, তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা না গিয়ে আপাতত মধ্য ও স্বল্পমেয়াদী পরিকল্পনায় হাঁটবে বাফুফে। মাহফুজুল ইসলামের রিপোর্ট। ফোর্টিস স্পোর্টস গ্রাউন্ড পরিদর্শনে কাজী সালাউদ্দিন, সঙ্গে নতুন কমিটির নির্বাচিত সহ সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব পাওয়া আতাউর রহমান মানিক এবং টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। উদ্দেশ্য বন্ধ থাকা বাফুফের আবাসিক ট্রেনিং ক্যাম্পটি পুনরায় চালু করা। লং টার্ম ইজ 10 years to 17 years। মিড টার্মের ছেলেরা হলো 13 to 16, আর শর্ট টার্ম হলো 16 to 20। আমরা শুরু যেটা করবো মিড টার্ম অ্যান্ড শর্ট টার্ম, আর লং টার্ম করার জন্য উই উইল নিড অ্যানাদার 6 months। দীর্ঘদিনের চাওয়া ফুটবল একাডেমি পায়নি পূর্ণতা। গেল বছর ফোর্টিস গ্রুপের সঙ্গে পার্টনারশিপে ট্রেনিং একাডেমিটি চালু হলেও পরে তা করোনা বাস্তবতায় বন্ধ থাকে। এটির ভবিষ্যৎ নিয়েও ছিল শঙ্কা, তবে আবারও সেটি চালু হবার পথে। নিজেদের নানান পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্টরা। লং টার্মের যেই বিষয়টা, এটা আমি আগেও বলেছি, এখনো বলি, কিন্তু এটা আমাদের একটু সময় নিতে হবে। এটা নিয়ে আমরা এখনো আলোচনা করতেছি। আমরা চাই একাডেমি শুড গো অন আরেকটু প্রফেশনাল ওয়েতে, আরেকটু বেটার ওয়েতে, লাইক আরেকটু আর্লিয়ার এজ গ্রুপে স্টার্ট করে। এদিকে দেশে একটি পূর্ণাঙ্গ ফুটবল স্টেডিয়াম নির্মাণে সরকারের কাছে সহায়তা চাইবেন বলে জানান কাজী সালাউদ্দিন। যে প্রাইম মিনিস্টারের সাথে আলাপ করবো যে আমাদের দেশে একটা কমপ্লায়েন্স ফুটবল স্টেডিয়াম নাই, এবং আমাদেরকে একটা দুটো কমপ্লায়েন্স, ফিফা কমপ্লায়েন্স ফুটবল স্টেডিয়াম করে দেওয়ার জন্য। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিনোদনের খবর। 217 দিন পর শুটিংয়ে ফিরলেন ফেরদৌস পূর্ণিমা জুটি। বিএফডিসিতে ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে নির্মিত গাংচিল সিনেমার শুটিং শুরু করেছেন তারা। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করে টিকে থাকা মানুষের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি পরিচালনা করছেন নাইম ইমতিয়াজ নিয়ামুল। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার।
বিএফডিসির 9 নং ফ্লোরের এই ব্যস্ততা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে নির্মিত হতে যাওয়া সিনেমা গাংচিলের। করোনামুক্ত হয়ে গত 17 অক্টোবর এই সিনেমার শুটিংয়ে অংশ নিয়ে 7 মাসের লম্বা বিরতির ইতি টানেন পূর্ণিমা। এদিকে বিউটি সার্কাসে 217 দিন পর শুটিংয়ে অংশ নেন ফেরদৌস। নোয়াখালীর গাংচিল গ্রামের মানুষের জীবনযাত্রার চিত্র নিয়ে সাজানো চলচ্চিত্রটির গল্প, যেখানে প্রথমবার সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে ফেরদৌসকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খানও। ক্যারিয়ারের শুরুর দিন থেকেই প্রচুর সাংবাদিকদের সাথে বন্ধুত্ব, সো তাদেরকে কিছুটা মাথায় রেখেছি। বাট এখন যেহেতু ইলেকট্রনিক মিডিয়ার জন্য তো অন্য লেভেলের জার্নালিজমটা চলে গেছে, তো সেই অনেক সময় পারি, অনেক সময় পারি না। তো ছবির গল্প যদি হয়, গল্প যদি মানুষের বুকে ধাক্কা দেয়, তাহলে কিন্তু ছবি আজ না হোক কাল মানুষ দেখবে। দর্শক হলে আসবে না এই শঙ্কায় এবছর গাংচিল প্রেক্ষাগৃহে আসছে না বলে জানান নির্মাতা। কমপ্লিট করে সমস্ত কিছু রেডি করে রাখবো, দেন একটা সময় আমরা এটা যে কোনো সময় যদি পরিস্থিতি ভালো হয় তাহলে আমরা প্ল্যাটফর্মে দেওয়ার, তো অলরেডি ইন্ডিয়াতে কথাবার্তা বলছি। প্রিয় চট্টোপাধ্যায় অতিথি চরিত্রে কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত থাকবেন গাংচিলে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এই ছিল বিরতিহীন সংবাদ আয়োজন। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।